তো মাংসটা কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিটের মতো কষিয়ে নিলাম। এই যে মশলাটা কিন্তু খুব সুন্দর করে মাখামাখি হয়ে গেছে। তো আমি এখান থেকে কিছুটা মাংস তুলে রাখবো, এই কষানো মাংসটা। এই যে এমন একটা পাত্র নিয়েছি, তো ভাবছি যে হাড়গুলো রেখে দিই। হাড়গুলো রাখবো না, জাস্ট একটু দেখে মাংস রাখবো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে এটা হচ্ছে একটা মাটির নিচের কচু। তো এই কচুটাকে ছিলার সময় আমার হাত চুলকিয়েছিল। তো যাই হোক, কচুটাকে এভাবে চাক চাক করে কেটে আমি গরম পানিতে দিয়েছি, সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিলে এটার ভিতরে যে জীবাণু থাকে বা চুলকানির যে উপাদানগুলো থাকে এগুলো কিছুটা হলেও চলে যাবে। আর হচ্ছে এটা সিদ্ধ অলরেডি ডান, মানে আমি কাটাকুটি কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না। এটা এগুলো আলু কাটার মতোই অনেকটা এভাবে কেটে নিয়েছি। তো আপনারা এভাবে কেটে চাইলে যে কোনো উপায় আপনি রান্না করতে পারেন, বড় মাছ দিয়ে বিশেষ করে। তারপর গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে এভাবে রান্না করলে খুব ভাল লাগে। যে কোনো মাংস দিয়ে আপনি চাইলে রান্না করতে পারেন। তো আমার এটা মোটামুটি সিদ্ধ করা ডান। আমি এটা এখন ছেঁকে নিব। তো এই তো আমি ছেঁকে নিচ্ছি। তো গরম পানিটা ফেলে দিলাম ছেঁকে। হালকা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম, অতিরিক্ত যাতে বয়েল না হয়ে যায়। যেহেতু আমি যখন এটা রান্না শুরু করব তখন যাতে এটা একেবারে সফট না হয়ে যায়, তাই একটু ভাপটা চলে যাওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি আমার সব উপকরণ রেডি করে নিয়েছি। এখানে আমি আচ্ছা, মূল উপকরণটা দেখাই। আজকে আমি এটা গরুর মাংস দিয়ে রান্না করব। এটা আমার কোরবানির মাংস। তো আমি বেশ কিছুটা মাংস নিয়েছি, প্রায় 1 থেকে 1.5 কেজি মাংস হবে, হাড় সহ, চর্বিও আছে। তা আমি এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি। এই যে আমি রসুন ইউজ করব, বাটা রসুনও দিব, সাথে এগুলো দিব। এখানে আছে তেজপাতা আর রসুন। আর এদিকে আমি কাবাব চিনি নিয়েছি, জয়ফল নিয়েছি, তারপর লবঙ্গ, তারপর নিয়েছি কি বলে এটাকে, গোলমরিচ, তারপর আছে এলাচ। হ্যাঁ, এগুলো। আর পেঁয়াজ তো অবশ্যই আছে। আর আমি আরেকটা মশলা রেডি করে নিয়েছি। জুম করাতে মনে বেশি হচ্ছে। এখানে আমি প্রায় 4-5 রকমের মশলা নিয়েছি। আমার একটা মিক্স মশলা আমি রেডি করে নিয়েছিলাম। ওই মশলাটা আছে জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর আছে একটা স্পেশাল মশলা ছিল, যেটা আসলে ওটা হালিম মিক্সের মশলা। ওটা আমি একটা প্যাকেট কীভাবে যেন থেকে গেছে বাসায়, ওখান থেকেও সামান্য দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তারপর আচ্ছা, তারপর তো বললাম, আচ্ছা, ধনিয়ার গুঁড়া নিয়েছি। আর নিয়েছি সেই মিক্স মশলাটা। তো আমি রান্না শুরু করি। অলরেডি আমি পাত্র বসিয়ে দিয়েছি চুলায়। আর শুরুতেই যেহেতু মশলার উপরে আমি আজকে সব এলোমেলো বলতেছি, কষিয়ে নিব গরুর মাংসটা। তো কড়াইটা শুকিয়ে আসুক। এই দেখেন আজকে আমি কি করেছি। সব সময় দেখি যে আমি যখন মশলা তেলের মধ্যে দেই খুব পানি ছিটে আসে। তা আমি আজকে আগে দিয়েছি। তারপরও আগে বলতে আগে হয়নি, একটু লেটই হয়েছে। তো তেলটা একটু পরিমাণে বেশি দিচ্ছি। কারণ আলুর সাথে কাভার করতে হবে। প্রায় 2 টেবিল চামচ তেল দিয়েছি, রান্নার তেল, এই যে সয়াবিন তেল। হালকা একটু এই যে তেজপাতা সহ মশলাগুলো ভেজে নিব।
এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে পেঁয়াজ, তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। আর যে গোটা রসুনগুলো নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো গোটা মশলা আমি শুরুতেই দিয়ে দিলাম। তো হালকা একটু বাদামি কালার হয়ে আসলে আমি মশলাগুলো দিব। তো বেশি পোড়া পোড়া হওয়ার আগে এরকম কালারের মধ্যে আমি চিন্তা করলাম যে গুঁড়া মশলাটা দিয়ে দিই। এই তো আমি সবটা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। সাথে সাথেই দেখেন ব্ল্যাকিশ টাইপের একটা কালার চলে আসতেছে। তো আমি এই যে এখানে আমার রসুন আর আদা পেস্ট একসাথে এটার মধ্যে নেয়ার কারণ হলো আমার রসুন পেস্ট এখনও ওইভাবে করা হয়নি। তো ঠিক আছে, এটা একটু কষিয়ে নিব হালকা। এই মশলার ইয়েটাতে হালকা একটু পানি দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এতে সুন্দর একটা ভাব আসবে। আগে দেওয়ার ফলে কি হলো, হালকা একটা কালচে ভাব চলে আসছে। আশা করি এটা থাকবে না পরে। এই তো এটা কে আসছে এখানে? আরাধ্য আসছে। আরাধ্য কি করতে আসছে? ক্ষুধা লেগেছে? লাগে নাই, লেগে নাই না, লাগে নাই। এলোমেলো কথাবার্তা। আরাধ্য কি বলে এগুলো, কি বলে? তো এই তো মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাংসটা এরকম ছিদ্রযুক্ত একটা চালনিতে রেখেছি। আর এই যে এরকম পানি ঝরে গেছে। তো এই মাংসটা আমি যদি ছিদ্রযুক্ত পাত্রে না রাখতাম তাহলে কিন্তু পানিটা কিন্তু ঝরতো না, পানিটা দেখা যেত মাংসের ভিতরেই থেকে যেত। তো যাই হোক, এখন আমি মাংসটা ঢাকনা দিয়ে এটা থেকে পানি যা বের হওয়ার হবে কমপক্ষে 30 মিনিটের মতো রান্না করতে হবে আমাকে। তো আমরা ততক্ষণ পর্যন্ত আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, অপেক্ষা করবেন। ঠিক আছে, এখন একটু আমরা এটা ঢেকে দিব। এই তো ঢেকে দিলাম। আর চুলার আঁচটা মাঝারি রেখেছি। আরাধ্য কি করে? হ্যাঁ, কি করতেছ? নাচানাচি করতেছ না? নাচানাচি নাচানাচি, তোমার খালি নাচানাচি করতে হয়, আর কোনো কাজ নেই? হ্যাঁ, আর তোমার বাবা কি করে? না, দেখাচ্ছি না, তোমার বাবাকে দেখাচ্ছি না, তোমার বাবা। তো আমি আবার ফাঁকি দিয়ে একটু এসে দেখতেছি। এই তো মাংস দেখেন খুব সুন্দর করে ফুটতেছে। তো গরু মাংস রান্না কিন্তু এর আগে আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভাবলাম এই যে মাটির নিচের যে কচুটা, এটাকে কি কচু বলে আমার জানা নেই অবশ্য এই মুহূর্তে। তো এই কচুটার নাম জানলে আপনারা বলবেন। এটা একদম মোটা করে গাছের মতো দেখা যায় কচুটা। এটা এই বিশাল আকারের একটা গোল ছিল, লম্বাটে। তো এটাকে আমি কেটে এইভাবে টুকরো করে নিয়েছি। তো মাংস আরও বেশ খানিকটা সিদ্ধ হবে। দেখেন আমি কিন্তু কোনো ঝোল দেইনি, এই মাংস থেকে ঝোল বের হয়ে গিয়েছে। তো ঠিক আছে, আমি আরও 15 মিনিট কমপক্ষে ওয়েট করব। এটা একটা লতাযুক্ত, এটাকে কি কি যেন লতা বলে। আর এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম অনেক আগে।
এই তো আমার ডাইনিং স্পেসটা, এটা এই টুকিটাকি কিছু দিয়ে সাজিয়েছিলাম। তো এগুলো আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন। আর এই 2-1 দিন যেতে না যেতেই কিন্তু এই টাইপের কিছু করা শুরু হয়। তো বেশি উপরে ঝুলানোতে ওইভাবে পরিষ্কার করা হয় না, মাঝে মাঝে ধরি আর কি, তখন ডিপ ক্লিন করি। সব এলোমেলো অবস্থায় আছে। আরাধ্যর আগামীকাল ড্রয়িং পরীক্ষা, তারপরে কিন্তু ওর পরীক্ষা শেষ। তো মাংসটা কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিটের মতো কষিয়ে নিলাম। এই যে মশলাটা কিন্তু খুব সুন্দর করে মাখামাখি হয়ে গেছে। তো আমি এখান থেকে কিছুটা মাংস তুলে রাখবো, এই কষানো মাংসটা। এই যে এমন একটা পাত্র নিয়েছি, তো ভাবছি যে হাড়গুলো রেখে দিই। হাড়গুলো রাখবো না, জাস্ট একটু ইয়ে দেখে মাংস রাখবো, যাতে হঠাৎ করে কখনো খেতে ইচ্ছে করলে এই যে কষানো মাংসটা একদম ইয়ে টাইপের, এটা কিন্তু দিয়ে ভাত খেতে খুব ভাল লাগে। তো যখন আবার রান্না মানে খাবো তখন রান্না করে, যেহেতু মাংসের পরিমাণ বেশি এই কারণে তুলে রাখছি আর কি। আসলে সব এতগুলো মাংস নেওয়ার উদ্দেশ্য এটাই ছিল। তো এখনও কিন্তু যথেষ্ট মাংস আছে। তো এই পর্যায়ে আমি এই তো তেল মশলা কিন্তু ভাবে আমি তুলিনি, জাস্ট উপর থেকে মাংস নিয়েছি। আর এই আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর একটু মশলা যদি লাগে, গুঁড়া মশলা পানি দেওয়ার পর যদি মনে হয় দেওয়া লাগবে তাহলে আমি দিয়ে নিব। তো ততক্ষণ সাথেই থাকবেন। তো আমি ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিটের উপরে এটা কষিয়ে নিয়েছি। এখন মনে হচ্ছে লেগে লেগে যাচ্ছে, তো ঝোলের পানিটা দিয়ে দেওয়া উচিত। তো আমি পাশের চুলায় কিন্তু গরম পানি করে নিয়েছি। আর এই ইয়েতে গরম পানিটা দেওয়াই বেটার, ঠান্ডা পানি দেওয়া ঠিক হবে না। আমি যতটুকু পানি দিব ততটুকুই এখানে দিয়েছি। এই তো এখন মাংস সিদ্ধ হবে, আর আলুটা বাকি যতটুকু সিদ্ধ হওয়ার প্রয়োজন ততটুকু সিদ্ধ হবে। আর আমি আরেকটু হয়ে আসার পর লবণ চেক করব। তো একটু ফুটে আসবে, এই যে আমি গরম পানি দেওয়ার ফলে সাথে সাথে কিন্তু ফোটা শুরু হয়ে যাবে। আর এই যে কাঠিটা দিয়ে এভাবে ঢাকনা দিয়ে আমি এটা ফোটার জন্য ওয়েট করব। তো যে মাংসটা তুলে রেখেছি এটা ঠান্ডা হলে আমি ডিপে রেখে দিব, নর্মালে রাখা যাবে না, কারণ হঠাৎ করে বের করবো না, একটু সময় নিয়ে পরে বের করব। এগুলোই আমাদের 2 দিন চলে যাবে। মাঝখানে গ্যাপ দিব, গ্যাপ দিয়ে আবার খাবো, কারণ আমাদের সবারই মোটামুটি প্রেশারের সমস্যা আছে, একসাথে বেশি গরম খাবার খেতে পারি না। তো ঠিক আছে, সাথেই থাকবেন আশা করি। আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস করবেন। আমার চ্যানেল ইয়াসমিন মৃত্তিকাস ক্রিয়েশনস এবং ফেসবুক পেজ ইয়াসমিন মৃত্তিকাস ক্রিয়েশনস, দুটোতেই একটু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করে সাথে থাকবেন। আমার অনেক বেশি ভালো লাগে আপনারা যখন কমেন্টস করেন। আমার এই রান্নাটা কেমন হয়েছে বা হচ্ছে জানাবেন। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে আমি একটু এলোমেলো অবস্থা, আসলে করব করে ক্লিন করা হয়নি। তো এই যে আমগুলো রেখেছিলাম, টক আমগুলো, আগে জানলে আরও বেশি করে রেখে দিতাম। তো এখান থেকে আমি 3-4 টুকরা এখান থেকে আসলে মাঝে মাঝেই নেই তো এভাবে, এই জন্য পলিথিনটা এইভাবে হয়ে আছে, একদম পাথরের মতো হয়ে আছে। তো এই আমগুলো কিন্তু এই যে ইয়ের মধ্যে দিব। ফ্রিজটা বন্ধ করি। তো মনে হলো যে হঠাৎ করে যে আগে তো আমি এভাবে যখন রান্না করতাম তখন আমি এই টক জাতীয় জিনিসগুলো দিতাম। তো আমগুলো যেহেতু আছে, আম দিই। আমি ঢাকনা না সরিয়ে দিয়ে দিচ্ছি ফাঁকে দিয়ে। তো ঢাকনাটা সরিয়ে নিই, খুব সুন্দর করে ফুটতেছে। তো এই যে যখন এটা টকটা বের হবে তখন কি কচুটা আর গলা ধরবে না। তো তোলার আগে দিয়ে একটু গরম মশলা দিতে হবে, মনে হচ্ছে গরম মশলাটা দেয়া লাগবে, গুঁড়াটা আর কি, যেটা আমি স্পেশালি করেছি। কী করে দেখেন, এই যে
তার ড্রয়িংটা সে তার হাউসটা আবার একটু ট্রাই করতেছে, কালকে যেহেতু তার এক্সাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে বাবা। এভাবে সুন্দর করে ক্লাসও আঁকার চেষ্টা করবে। হ্যাঁ, না দেখে, গুড গুড জব, গুড জব। আরাধ্য বলছে ওর এটা হচ্ছে, এই তো উপরে চালের কালারটা দিচ্ছে। আচ্ছা দাও। তো এই তো তরকারিটা ফুটতেছে, তো এই পর্যায়ে ভাবলাম একটু গরম মশলা আর হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিই। লাস্ট মুহূর্তে কিন্তু এই জিনিসটা এই যে তোলার আগে দিলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এখন সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করতেছি। তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এতক্ষণ পর্যন্ত আর ভিডিওটা লং করতেছি না। এটা রান্না হলেই তুলে ফেলবো, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করব। তো ততক্ষণ আর আপনাদেরকে অপেক্ষা করাচ্ছি না। ঠিক আছে, আজকের মতো বিদায় নিব। সবাই খুব ভালো থাকবেন। আর এই মাটির নিচের আলু দিয়ে কে কে রান্না করে খেয়েছেন জানাবেন। এই আলুগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, অনেক টেস্টি। তা আমরা আরেকটু সময় দিতে হবে মনে হচ্ছে। আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরেও কিন্তু আরেকটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। এই যে রসুন কিন্তু একদম সফট হয়ে গেছে দেখা যাচ্ছে। এভাবে রসুন দিলে কিন্তু ভালো লাগে খেতে। আর আমি তো রসুন পেস্টও দিয়েছি এবং গোটাও দিয়েছি, দুটো রসুন একদম সফট হয়ে গেছে। তো আমি শেষ করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি প্রতিবারই লাইকটা দিতে ভুলে যাই। আজকের একদম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস দিয়ে আমার সাথে থাকবেন। আমার সাথে বলতে আমার পেজ এবং চ্যানেল ইয়াসমিন মৃত্তিকা ক্রিয়েশনসের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।